একটু মানিয়ে গুছিয়ে নে মা। হাঁড়ি কড়াই একসাথে থাকলে একটু তো ঠোকাঠুকি হবেই। কিন্তু এভাবে আর কতদিন মা? এইভাবে মানিয়ে চলতে চলতে তো আমি কোনোদিন শেষ হয়ে যাব। এরকম অলক্ষণে কথা বলতে নেই মিনু। শ্বশুরবাড়িতে সব মেয়েদেরই কোনো না কোনো অসুবিধা থাকে, তাই বলে কি সবাই শেষ হয়ে যায়? মিনুর বিয়ের 2 বছর পূর্ণ হলো। মা বাবা দেখে শুনে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। প্রতিষ্ঠিত জামাই, আত্মীয় স্বজনের কাছে বেশ গর্ব করে বলেছিল মিনুর মা বাবা। তাই আর মিনু যখন শুরুতেই ওর অসুবিধের কথা বলতো, ওর মা ওকে মানিয়ে চলতে বলতো সবার সঙ্গে। এই তো সবেমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন, এখন আত্মীয় স্বজনের কাছে কি জবাব দেবেন তেনারা? কিছুটা সমাজের ভয়ে, কিছুটা নিজেদের মান সম্মানের রক্ষার্থে ওরা মিনুকে অ্যাডজাস্ট করে চলতে বলেছিলেন। তার উপর এত সুপ্রতিষ্ঠিত ভালো জামাই, কিন্তু প্রতিষ্ঠিত জামাই আর তার বাড়ির লোকেদের কীর্তির মিনু সামনে ক্রমশ প্রকাশিত হচ্ছিল। নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত মিনুকে, ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। নানাভাবে মিনুকে ওর বাবা মায়ের সম্পর্কে কথা শোনাতো। মিনুর বাবা মা নাকি ভালো ছেলে পেয়ে ওদের মেয়েকে গুছিয়ে দিয়েছে, নইলে ওদের ছেলের জন্য নাকি মেয়ের বাবা মায়ের লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এ ধরনের কথাবার্তা শুনে শুনে মিনু অভ্যস্ত হয়ে গেছিল রোজ। প্রতিটা মুহূর্তে ওকে বুঝিয়ে দেওয়া হতো নানানভাবে যে ও কতটা অযোগ্য ওদের কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলের জন্য। আর তাছাড়া ওদের রোজ করে এদের বউ ঘরের বউ হয়ে আসেনি, দেখে শুনে এরাই তো ওকে নিয়ে এসেছিল বউ করে। তখন তো এদের একবারের জন্য মনে হয়নি যে মিনু অযোগ্য এদের বাড়ির জন্য, বরং তখন তো মিনুর রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিল এরা। মিনু 2 বছরের বিবাহিত জীবনে ও এটা ভালোভাবে বুঝে গেছে যে ওর মেরুদণ্ডহীন স্বামী কোনো অবস্থাতেই ওর পাশে দাঁড়াবে না। আর ওর বাবা মাকেও বলে কোনো লাভ নেই, ওরা কিছুতেই মিনুকে ওই বাড়িতে ফিরিয়ে আনবেন না। অতএব যা করার ওকেই করতে হবে। এইভাবে কতদিন নিজের লাইফের সঙ্গে কম্প্রোমাইজ করে চলবে ও? এরকম পরিবারে বাবা মাকে দেখে পেল না ওর জন্য, সেটাই মিনুর অজানা। শুধু একটা চাকরি আর সচ্ছলতা দেখে যদি বিয়ে দেওয়া হয়, তাহলেই তো মিনুর মনে হয় এর থেকে বিয়ে না করেই বেশ ভালো ছিলাম। তখন কতবার নিজের বাবা মাকে বলেছিল যে ও আগে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, তার বিয়ের পর তারপরেই বিয়ে করবে। কিন্তু তখন কিছুতেই ওর বাবা মা এই তথাকথিত ভালো ছেলেকে পেয়ে হাতছাড়া করতে চাননি। আর নির্বাণদের বাড়ি থেকে তখন বিয়ের জন্য বেশি প্রেশার দিয়েছিল। সব কিছু যখন ঠিকঠাক হয়ে আছে, শুধু শুধু দেরি করে লাভ কি? তখন ভালো মানুষই দেখিয়ে নির্বাণের বাবা মা, এমনকি নির্বাণও তখন বলেছিল বাকি পড়াশোনা বিয়ের পরে করতে পারে মিনু, কোনো অসুবিধা হবে না ওর। আর তাছাড়া ওদের বাড়িতে আছেটাই বা কি, বাবা মা ওকে সেরকমভাবে সাহায্যও করবে না। কিন্তু সেই সাহায্যটা কীরকম হতে পারে তা মিনুর বিয়ের পরেই হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল। তার নিজের বিএডের ক্লাস করতে যাওয়ার কথা যেদিন সকালে বলতো, নানা আছিলায় ওকে যেতে না দিয়েই ঘরে বসিয়ে রাখত। যত রকমভাবে একটা মেয়েকে জব্দ করা যেতে পারে তার সবটাই করত শ্বশুর শাশুড়ি। মাকে ফোন করে মিনু একদিন এসব বলছিল, কিন্তু ওর মায়ের এই কথা বলেছিল মানিয়ে গুছিয়ে নে। আর কত মা নিয়ে চলবো মা? শেষ পর্যন্ত কি আমি আর কিছুই বলতো না মিনু, নিজের বাবা মাকেও না। সহ্য করতে শিখে গেছে বলাই যেতে পারে। আর বললেও
মা ওকে সেই মানিয়ে গুছিয়ে থাকতেই বলবে, তার থেকে সেটাই করুক। বিয়ের পর বাপের বাড়িতে ওকে একটা রাতের জন্য একা ছাড়তো না নির্বাণ। নির্বাণ সব সময় ওকে চোখে চোখে রাখতো। সকালে নিয়ে আসতো আর সন্ধেবেলায় নিয়ে ফিরে যেত। যখনই কিছু বলতে চাইতো, তার একটুও সুযোগ পেত না, তখনই নির্বাণ কোনো না কোনো আছিলায় ওকে বারণ করে দিত। সেজন্য মিনুর খুব ইচ্ছে ছিল যে একটা রাত মায়ের কাছে থেকে ও সব কথা বলবে, কারণ ফোনে তো আর সব কথা বলা যায় না, সবাই থাকে সেখানে। কিন্তু সে সুযোগ পাচ্ছিল না কিছুতেই। সেদিন ওর মাসতুতো বোন রিকা এসেছিল ওর বাড়িতে। মিনু একটা রাতের জন্য ওর বাপের বাড়িতে ছেড়ে দিতে যেতে বলেছিল রিকা, কিন্তু নির্বাণ কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে রিকার জোরাজুরিতে নির্বাণ বাধ্য হয়ে মিনুকে ছেড়ে গেছিল ওর বাপের বাড়িতে। আর যাবার আগে শাসিয়ে গেছিল যেন কোনো কিছু না বলে ওদের বাড়িতে কি হয় আর কি হয় না ওর সাথে এ ব্যাপারেও, তাহলে কিন্তু ফল ভালো হবে না। মিনু সেদিন রাত্রি রিকার সঙ্গেই শুয়েছিল। বিয়ের আগে থেকেই রিকার সঙ্গে মিনুর খুব ভালো ভাব, একে অপরের সব কথা শেয়ার করত। মিনুর ওরকম সুন্দর চেহারা দেখে বিষণ্ণতার ভাব প্রকট হচ্ছিল, তার চোখে ধরা পড়েছে। রিকা মিনুকে সরাসরি জিজ্ঞেস করেছিল, দিদি তোর সব কষ্ট আমাকে বল, আমি জানি তুই ভালো নেই, ওরা তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। মিনু নিজের উপর দিনের পর দিন শারীরিক আর মানসিক অত্যাচারের সব কথা বলেছিল রিকাকে, আর তার সঙ্গে আরও একটা সুখবর শুনিয়েছিল রিকাকে যে সে সন্তান সম্ভবা। রিকা আনন্দে জড়িয়ে ধরেছিল দিদিকে, তারপর বলেছিল, তুই এখান থেকে চলে আয় দিদি, ওখানে থাকলে তুই বাঁচবি না। মিনুরও তাই ইচ্ছে ছিল। রিকা শুধু মিনুকে বলেছিল ওখান থেকে আসবে, একেবারে বেরিয়ে চলে আসবে, সেটা যেন ওর শ্বশুরবাড়ির লোক জানতেও না পারে। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। মিনু মনে মনে খুব খুশি হয়েছিল যে সে এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। কিন্তু মিনু জানতো না যে তার উপরে অদৃশ্যের কি আক্ষেপ করে রেখেছে। পরের দিন সকালে মিনুকে নিতে এসেছিল নির্বাণ। যাবার আগে মিনু খুব কেঁদেছিল রিকাকে জড়িয়ে ধরে। রিকা খুব কষ্ট হচ্ছিল মিনুকে ওই নরকের মধ্যে ছাড়তে, কিন্তু কোনো উপায় ছিল না। যাবার আগে মিনু সেই অসহায় দৃষ্টিতে রিকা এখনো ভুলতে পারছে না। সেদিন ভোরবেলা হঠাৎই ল্যান্ডফোনটা বেজে উঠল মিনুর বাপের বাড়িতে। ওর দাদা ফোনটা রিসিভ করেছে। অপর প্রান্ত থেকে আওয়াজ আসছে, আপনাদের মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। ফোনটা হাত থেকে পড়ে যায় মিনুর দাদার। কোনো রকমে সবাইকে নিয়ে পৌঁছেছিল মিনুর শ্বশুরবাড়িতে। গিয়ে দেখে মিনুর ঝুলন্ত দেহ। রিকা কিন্তু কিছুতেই মানতে পারছিল না যে মিনু সুইসাইড করেছে। পুলিশ এসে যখন দেহটা নামালো, রিকা দেখল মিনুর সারা শরীরে কালশিটের দাগ। যদি এটা সুইসাইড হতো তাহলে এই দাগটা কোথা থেকে এলো? এ তো মনে হচ্ছে খুব অত্যাচার করা হয়েছে মিনুর উপরে। এরপর রিকার নজর হঠাৎই মিনুর কাপড়ের উপর পড়ে গেল। গোটা কাপড়ে রক্তের দাগ। মিনু তো বলেছিল ও প্রেগনেন্ট, তাহলে কি হয়েছিল মিনুর সঙ্গে আসলে? পোস্টমর্টমের রিপোর্টে ধরা পড়েছে মিনুকে লোহার রড ঢুকিয়ে খুন করা হয়েছে। তার আগে খুব মারধর করা হয়েছে ওকে। সারা শরীরে কালশিটে দাগ পড়ে আছে। এত অত্যাচারের পরও যখন সে বেঁচে গিয়েছিল, তখন ওই নরকের কীটগুলো ওকে লোহার রড ঢুকিয়ে মেরে ফেলে। তারপর ফ্যানের সঙ্গে ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে দিয়েছিল, যাতে সবাই এটা মনে করে যে মিনু আত্মহত্যা করেছে। বলাই বাহুল্য, মিনুর শ্বশুরবাড়ির সবাই সেই রাতে পালিয়ে গেছিল মিনুকে হত্যা করার পর।
পরবর্তী সময় তারা ধরা পড়ে পুলিশের হাতে, যাবজ্জীবন কারাদণ্ডও হয় তাদের। কিন্তু এই রকম একটা মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় এই রকম নৃশংসভাবে হত্যা করার পর এই নরকের কীটগুলোর জন্যই কি শুধু যাবজ্জীবন কারাদণ্ডই কি যোগ্য শাস্তি? আমার ব্যক্তিগত অভিমত, এরকম ঘটনার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাও এদের জন্য কম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত নরাধাম নিজেদের প্রতিপত্তি আর ক্ষমতার অপব্যবহার করে বেঁচে যায় এবং সভ্য সমাজের অবাধে বিচরণ করে বেড়ায়। প্রত্যেক কন্যা সন্তান পিতামাতা এ ব্যাপারে সচেতন হয়ে উঠলে মেনুর মতো অনেক নিষ্পাপ মেয়েদের জীবন রক্ষা পাবে। মেয়েদেরকে মানিয়ে না নিতে বলে যদি আপনাদের সেই বুকের ধনটিকে আপনাদের কাছে এনে রাখেন, তাহলে কি সমাজে আপনাদের মান সম্মান সত্যিই চলে যাবে? প্রতিটি কন্যা সন্তানের বাবা মার কাছে এই তথ্যই পৌঁছে দিই, মেয়েটাকে আপনার নিজের, শুধুমাত্র চোখের দেখা দেখে কোনো মানুষকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে নিজের মেয়ের এত বড় সর্বনাশ কখনোই করবেন না। আগে বিবেচনা করুন, তারপরই পদক্ষেপ নেবেন। সৃষ্টিকর্তার এমনই বিচার যে মেয়েদেরকে বিয়ে দিয়ে পরের বাড়ি অবশ্যই পাঠিয়ে দিতে হয়। তাই বলে ধনসম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দেখে কখনোই মেয়েকে বিয়ে দেবেন না। আর সমাজের ভয়ে, নিজেদের মান সম্মানের ক্ষুণ্ণ হবার ভয়ে মেয়েকে মানিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িতে থাকতে বলার পিছনে কত বড় সর্বনাশ অপেক্ষা করতে পারে তা বলা বাহুল্য। শুধুমাত্র ভালো পাত্র পেলেই তার হাতে চোখ কান বন্ধ করে মেয়েকে তুলে না দিয়ে সমস্ত তথ্য জোগাড় করে তারপরই এক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত। কারণ আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদকে কারোর হাতে তুলে দিতে চলেছেন। আগে প্রখর করে দেখুন সে কি সেই মূল্যবান সম্পত্তিকে রাখার আদৌ যোগ্য কিনা। গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।